প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে আসছি। আমরা ইতিমধ্যে 2টা ক্লাস করে ফেলেছি এক্সপেরিয়েন্স 10-এর। আজ হচ্ছে 3 নাম্বার ক্লাস। এটা হচ্ছে 10.2.1। আমরা অলরেডি যে কোনো একটা ঘটনা ঘটার কারণ এবং এর ফলে কি প্রভাব পড়ে এটা সম্পর্কে ইতিমধ্যে বুঝে গিয়েছি। এখন পরবর্তী যে বিষয়টা আছে আমরা আগে এখানে পড়ে বোঝার চেষ্টা করি। লুক অ্যাট দ্য গ্রিডটা পড়ো। অ্যাক্টিভিটি 10.2.1 অর্থাৎ ইতিমধ্যে আমরা যে গ্রিডটা করে এসেছিলাম, গ্রিডটা ছিল ফার্স্ট হচ্ছে ঘটনাসমূহ ছিল, সেকেন্ড ছিল হচ্ছে কজ এবং লাস্ট ছিল হচ্ছে এফেক্ট। অ্যান্ড চুজ অ্যান ইনসিডেন্ট, যে কোনো একটা ঘটনাকে পছন্দ করে টু রাইট আর টেক্সট অ্যাবাউট ইট, এই সম্পর্কে টেক্সট লিখতে। Your text will be highlight the causes and effect written in the grid of the particular situation or problem. অর্থাৎ এই যে টেক্সটটা থাকবে, এই টেক্সটটা তুলে ধরবে হচ্ছে ওই যে কোনো একটা ঘটনা ঘটার কারণগুলো এবং এর ফলে যে এফেক্ট হবে এটা একটা গ্রিড আকারে লিখতে হবে পার্টিকুলার একটা সিচুয়েশন সম্পর্কে এবং এর সমাধান সম্পর্কে, প্রবলেম সিচুয়েশন অথবা প্রবলেম সম্পর্কে একটা গ্রিড তৈরি করতে হবে। ওকে, লেটস স্টার্ট। তো আমরা পরে কি করছি, এটা কিন্তু তোমাদের কাজ কি করতে হবে, এটা আছে হচ্ছে 3টা থেকে একটা নিতে হবে, এবার নিজের মতো করে লিখতে হবে। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে এটা তোমাদের হোমওয়ার্কের মতো করে করতে হবে, ঠিক সেম কাজটা তোমাদের দিয়েছে। এখন আমরা কোথায় যাব, 10.2.3। 2.3তে 10.2.3তে কি বলেছে, নাও রিড এগেইন দ্য টেক্সট ইউ হ্যাভ রিটেন অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। অর্থাৎ তুমি যে টেক্সটটা লিখেছো এই টেক্সট সম্পর্কে কি করতে হবে, এটাকে আবার পড়তে হবে। এরপর পেয়ার্সে অর্থাৎ 2জন করে কেউ প্রশ্ন করবে, কেউ উত্তর দিতে হবে। লেটার শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস, এরপর হচ্ছে ক্লাসে তোমার উত্তরগুলো শেয়ার করতে হবে। ওকে, ফার্স্ট হচ্ছে ডাজ ইউর টেক্সট হ্যাভ অ্যান ইন্ট্রোডাকশন, তোমার টেক্সটে কি কোনো ইন্ট্রোডাকশন ছিল? ইফ ইয়েস, হোয়াট হ্যাভ ইউ রিটেন দেয়ার। অর্থাৎ বলছে যদি তুমি বলো যে সেখানে ইন্ট্রোডাকশন ছিল এবং এই ইন্ট্রোডাকশনে তুমি কি লিখেছিল। তো আমরা জানি যে কোনো রাইটিংস যদি লিখতে হয়, সো রাইটিংস সম্পর্কে আমাদের সামথিং কিছু মেইন টপিক সেন্টেন্সে লিখতে হয়। তো অবভিয়াসলি কিছু ইন্ট্রোডাকশন ছিল, যে টপিক সেন্টেন্সটা থাকে ওই টপিক সেন্টেন্সটা হচ্ছে কি প্রসঙ্গে লিখছে ওটা বলতে কি বুঝিয়েছে এবং এটার থেকে কি জানতে পারবে। যেমন আমরা যে জিনিসটাকে বলতে পারি হচ্ছে যে কোনো একটা সূচনা, অর্থাৎ আমরা যখন ইন্ট্রোডাকশনটা পড়ি তখন এই ইন্ট্রোডাকশনের ভিতরে কিন্তু থাকে পরবর্তীতে আমাদেরকে কি বলছে এবং কি ইনফরমেশন আসতে পারে। সো এই সম্পর্কে তুমি তোমার মতো করে উত্তর দিবে। এরপর বলছে হাউ মেনি কজেস অ্যান্ড এফেক্ট হ্যাভ ইউ রিটেন ইন ইউর টেক্সট, হোয়াট আর দে। এবার বলছে কয়টা এফেক্ট কজ লিখেছিলে, এটা বলতে হবে হাউ মেনি কজ ইউ হ্যাভ রিটেন অ্যান্ড হাউ মেনি এফেক্ট ইউ হ্যাভ রিটেন ইন ইউর টেক্সট। এবং এই যেগুলো লিখেছিলে উপরে হেডলাইন করতে হবে কজেস, এটাকে পরপর লিখতে হবে, দেন হেডলাইন করতে হচ্ছে এফেক্ট এবং এই এফেক্টটাকে হেডলাইন করতে হবে। নেক্সট, হাউ মেনি প্যারাগ্রাফ হ্যাভ ইউ ইউজ টু রাইট দ্য কজেস অ্যান্ড ইফেক্ট। অর্থাৎ কয় প্যারায় তুমি লিখেছিলে, যেখানে কজ লিখেছিলে এবং এফেক্ট লিখেছিলে এটা কয়টা প্যারা ইউজ করেছিলে এই সম্পর্কেও তোমাকে বলতে বলেছে। তো তুমি কয়টা প্যারা ইউজ করেছো এই সম্পর্কে একটা কোশ্চেন, একজন অর্থাৎ 2জন মিলে, তো যেহেতু প্যারাগ্রাফস করতে বলছে 2জনকে একজনকে বলতে হবে যে আচ্ছা তুমি কয়টা লিখেছিলে, কয়টা কজ লিখেছো, আমি তো এই কয়টা লিখেছি। সে কোশ্চেন লিখবে, সে হয়তো বা কোশ্চেন বলবে, আবার তুমি তাকে কোশ্চেন করতে পারো, সে তোমাকে কোশ্চেন করতে পারবে আচ্ছা আমি তো এই কয়টা এফেক্ট লিখেছি, তুমি কয়টা লিখেছো। তো এভাবে এটাকে রাইট ডাউন করতে হবে বা রিড অ্যালাউড করতে হবে, এটা পরে হচ্ছে ক্লাসে শেয়ার করতে হবে। হ্যাভ ইউ ইউজড এনি লিঙ্কিং অর্ডস টু ডিসক্রাইব দ্য কজেস অর এফেক্ট ইন ইউর এসে। তো লিঙ্কিং অর্ডসটাকেই আমরা অলরেডি কিন্তু জেনে ফেলেছি, এক্সপ্লানেটরি টেক্সটে আমরা কিছু কানেক্টর ইউজ করি, অর্থাৎ 2টা সেন্টেন্সকে অথবা 2টা ওয়ার্ডকে কখনো কখনো আমরা দেখি সংযুক্ত করার প্রয়োজন হয় আমাদের রাইটিং সেক্টর অথবা যে কোনো কিছু লিখতে গিয়ে। তো এই ধরনের যখন লেখা আসে, এই লেখাটাকে যখন আমরা এক্সপ্রেস করতে চাই
তখন আমরা কিছু কানেক্টরের মতো ওয়ার্ড ব্যবহার করি অথবা কোথাও কোথাও সংযুক্ত কিছু শব্দ ব্যবহার করি। একে বলা হয় কি লিঙ্কিং ওয়ার্ডস। তুমি কি কোনো লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করেছিলে? হোয়াট হ্যাভ ইউ রিটেন ইন ইয়োর কনক্লুশন প্যারাগ্রাফ? অর্থাৎ তুমি একদম প্যারাগ্রাফের শেষ মুহূর্তে, আমরা জানি যে কোনো কিছু রাইটিংসের শেষে কী থাকে? উপসংহার। উপসংহারে কি লিখেছিলে? অবশ্যই লিখেছিলে কারণ কি হয়, প্রভাব কি হয়, আর উপসংহার অবশ্যই সমাধানটা দেওয়াই লাগে। সো আমরা যদি কোনো একটা টেক্সট লিখতে যাই, শুরুতে আমাদেরকে কি করতে হচ্ছে? শুরুতে একটা ইন্ট্রোডাকশন আনতে হচ্ছে। আর ইন্ট্রোডাকশনটা হচ্ছে বডি প্যারাগ্রাফ, যেখানে হচ্ছে বডিতে অর্থাৎ এটা বলতে কি বুঝিয়েছে এবং এটার কি কি কারণ ছোট ছোট করে একটু লিখতে হবে, যাতে করে আমরা কিন্তু ওভারঅল একটা মেসেজ ইন্ট্রোডাকশনে পেয়ে যাই। পরে যে বিষয়টা লিখবো এটা কোয়াজ, যে কোনো ঘটনা ঘটার জন্য কয়েকটা কোয়াজ আমরা দিব এবং কোয়াজের পরে যে এফেক্ট আছে এটা লিখব। এরপরে হচ্ছে লাস্ট যে বিষয়টা আছে সেখানে হচ্ছে কনক্লুশন লিখব। সো এই তিনটা টপিকস যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা অলরেডি একটা রাইটিংসের সেট আপে চলে আসবো। অতএব প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টাকে তোমরা ছোট ছোট করে বাংলায় লিখে নিজের মতো করে ইংরেজিতে লেখার চেষ্টা করবে। একটা কথা মনে রাখবে, ইংরেজি তুমি পারো না কোনো সমস্যা নেই, আজ ভুল করো, কাল ভুল করো, ভুল করতে করতে একটা সময় কিন্তু আর ভুল করবে না। একটা কথা হচ্ছে, জলে না নামলে কিন্তু ভেজার অভিজ্ঞতা পাওয়া যায় না। জলে কেউ না নামলে কেউ সাঁতার কাটতেও শিখে না। এখন আমি যদি মনে করি আমি ইংরেজি শিখবো, কে কি বলবে? আমি কি লিখতে পারবো? ছোট একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্ম নেয় তার কাছেও কিন্তু সারা পৃথিবীটাই একটা অজানা বিষয় থাকে, কিন্তু সে প্রতিনিয়ত চেষ্টা করে অজানাকে জানার, অদেখাকে দেখার, কোনো কিছু থেকে কিছু এক্সপ্লোর করে কিছু বোঝার। ঠিক এই একই শিক্ষা কিন্তু প্রত্যেকটা মানুষ যদি আজীবনকাল এই ছোটোবেলার অভিজ্ঞতাটাকে ধরে রাখে, সে সার্টেনলি একদিন না একদিন সফল হবেই। সো প্রিয় শিক্ষার্থী, ইংরেজি কিন্তু মেইন টপিকসই হচ্ছে ইংরেজি ভাষা শেখা। ইংরেজি ভাষা শিখতে হলে তোমাকে অবশ্যই লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং এই চারটা বিষয়ে দক্ষ হতে হবে। আর আমাদের এই যে টেক্সটগুলো, আমরা ক্লাস 9-এর যতগুলো টেক্সট আছে, আমরা কিন্তু এগুলো কখনো, আমি যেমন মাস্টার্স কমপ্লিট করেছি ইংলিশে, তো কখনো ভাবিনি যে এসে মানে বুঝেছি এসেই হয়, এসেরও যে এত প্রকারভেদ হয় এটা সত্যিই জানতাম না। তো প্রত্যেকটা টপিকস যদি যে রুলসগুলো ফলো করে করতে বলেছে এই রুলসগুলো ফলো করে করা হয়, তাহলে সার্টেনলি সে কিন্তু ইংরেজি লেখা শিখে যাবে। ওকে, ধন্যবাদ।